2 বছর আগের কথা বলি। এখনো যেন অল্প অল্প মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বাবুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে। চলি সেই রাস্তা ধরে। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ সেটাও গেল। শুরু হচ্ছে মায়া, রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পটা পুরো শুনবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে শুরু করি গল্পটা। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সরজে, বেজের ডাঙা পার হতে বেলা দুপুর গড়িয়ে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব গজপাড়া গায়ে চোখে পড়ল। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে ডুব দিলাম। বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে। স্নান করতে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফলও নেই, চোখে তো পড়ে না, যেদিকেই চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নামতে আসতে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? পাঠাগার নেট থেকে ডাউনলোড কৃত। আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি, আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, রসো মেয়ে নিন, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে বললে, আমার নাম বিবরণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি। কলকাতায় আমার ছেলের ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান বাড়ি আছে বাড়ির পেছনে, তাতে সব রকমের ফলের গাছ আছে। 12 মধ্যে খায়। এখানে থাকবে? বললাম, কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খায়। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পরনের মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম নাও। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই। রাঙা রোদ, বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেদিকেই পুরনো আম, কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা গেট দেখতে পেলাম। তার মধ্যে উঠে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি পুরো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। যে আর তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে। আলু হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর
বোধহয় 14-15খানা ঘর। এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের কুমড়োয় 4-5টা নারকেলের গাছ আর বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকে কুমড়োতে গিয়ে আমার উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়লো একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও দুটো ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আর একটু তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণ বললে, ওই বউ? ওই তো ওখানে ছিল, ওই ঝোপটার কাছে। যত সব, চলো চলো। দিন দুপুরে বউ দেখলেও। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বউ দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে খাপ্পা হবার কি আছে ভেবে পাই। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবে তখন বুড়ো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা ঢুকলে। বললে, আলু আলু নিয়ে যাওনি যেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলু হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? বুঝলাম না কি তাতে পুরোটা খিটখিটে ধরনের। বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে কি দোষ করেছি এটা কি? বুড়ো বললে, না না, সন্ধ্যার পর সর্বদা আলো গাছে রাখি। কেন? তাই বলছি। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিসপত্র সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই কোথায় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রে! বাবা, কি বাকি মানুষ! সকালে উঠে বুড়োকে বলতে অবাক হয়ে বললেন, হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না, ঠিক। আমাকে বললেই হতো, আমি বুঝিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরকারি আছে। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রাসন হলো 1.5 বিঘের উপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে। দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি তুমিই খাবে। 2টো ঘর খোলা রইল তোমার জন্যে। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই।
বাড়িতে পাটকুপ, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় 8 মণ শুধু আতপ চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকানে খুঁজতে বেরোল। বাপরে, কি বন জঙ্গল গখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার সীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 8 মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এখানে আছি নিবারণ চক্রবর্তীর বাড়িতে। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না? কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না। অন্য লোক, ও বাড়ির ছেলে বউরা কশ্মীর কালে ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো চেহারা কিরকম যেন। ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অবন্তর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি পড়তেছিল। এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানোর কথা। গায়ে পড়ে অত হিট করবার দরকার কি ছিল বাবু? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোকে কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কিনা, বাড়িতে একজন পাহাদার বসলে লুটপাট করে খাওয়াতে ব্যাঘাত হয়, সেই জন্যই ভয়। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করে খাচ্ছিল। অনেকদিন অমন আরামে থাকেনি। বিনা খাটনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, তার কিছু বলার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালের মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দা থেকেও হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলা বারান্দা থেকে দেখলাম তখনও জল পড়ছে, সমান মোটা ধারা। উপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গেছে। সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? সে পড়ার পর জলের দ্বারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধ হয় কোনো কলসি বা গড়াতে জল রেখে গিয়েছিলেন উপরে বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে, নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো লুকিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জমিয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে কি সুন্দর জ্যোৎস্না এসে পড়ছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। ফুল ঘুমের করেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ওকে, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। অনেক তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন ওই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, কোনো ফুলের সুবাস নয়, এই কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও কি একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল না? সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস, কিন্তু কোনো দিকে নেই তো। সে গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ
কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়িতে রেখে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিল খিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই নেই। নিচের জানলা যেমন বন্ধ, উপরের ঘরে ষাঁড়বন্দি জানলা তেমনি বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে? উপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজা তেমনি খুলছে। আমার ভয় হয়নি, কেননা দিন মান চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙে তরকারি চাপিয়ে ঝিঙে জঙ্গলে বলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও, আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ায় একটা মাদকতা আছে, তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম উপরে ঘরে কোনো শব্দ আসে কিনা শুনি। ছুঁচ করবার শব্দ উঠলাম না। মেয়েদের নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। শুনেছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে আর হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার ঘুমের মধ্যে পাওয়া যায়, তবে সবটাই আমার মনের ভুল। মনে সেই যা ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজে মনকে বোঝালুম ওসব কিচ্ছু না, কি শুনতে কি শুনেছি। বউ দেখার চোখের ভুল, হাসি শোনাও কানে, সব ভুল। এ 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর কাজ করার কিছুই নেই। কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমার। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে। হয় 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য। ওখানে ঝালের চারা কুমড়ো আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এই বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজ করছে। ঘরের কোণে একটা হাত করা পিস্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। সে লোকটি ঝিঙে তুলতে এসছে, কিছুটা ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হল। অনেকগুলো লোক, আন্দাজ জন 50 একসঙ্গে যেন হই হই করে উঠত। সব দরজা জানলা যেন এক ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। হুটকাটা ফেলে আমি ওর দিকে চেয়ে দেখলাম, সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। যেমন তিন্নি আছে। ব্যাপার কি? বাড়িটার নিরোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখন আর চারিদিক নিস্তব্ধ, কোনো দিক কোনো শব্দ নেই। সে বউটি আবার ঝিঙে তুলছে এসছে এই গোলের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে এক ঘটনা ঘটলো, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলের মুখ দেখতে একরকম। একই লোক যেন 50টি হয়েছে, এরকম মনে হয় প্রথমটা। বহু আর শীতে যেন একটাই মুখ দেখেছি। কে যেন বলে উঠলো, আমাদের মধ্যে আজকে কে যেন এসেছে।
একজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে, কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি, তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য, শুনেই এসেছিলাম এতদিন, এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! এতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হুল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করলো না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধা অচেতন ভাবে জানলার বাইরে জুটনা মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না, এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো, তাই হয়তো হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো? বলে, কিছু দেখেছো নাকি? না। শুনেছি কিছু? না। তুমি দেখছি সাধুলো, তুমি টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা। আচ্ছা, তা নিয়ে ওখানে কোনোদিন দেখোনি বউ মতো? কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতে পেত ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা ঘুরতে চাইত না, তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এইরকম হয়েছে এই পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এবারে না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো, আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাই না, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিয়ে আমার মনে হলো না, সব বরং সুখে আছি। এছাড়া কোথায় যাবো? বেশ আছি, আশা আছে, অভাগ আশা আছে। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই হাসি। এক পা বাজায় একে বাড়িছে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।